জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা আগামীকাল। গত ২৩ অক্টোবর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক আইনি প্রক্রিয়া শেষে ১৩ নভেম্বর মামলার রায়ের তারিখ ঘোষণার দিন নির্ধারণ করে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, রায়ের সর্বোচ্চ শাস্তি কামনা করছে প্রসিকিউশন। রায়কে বাধাগ্রস্ত করতে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘে করা অভিযোগ ভিত্তিহীন, বিচার কাজ চলছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। ট্রাইব্যুনাল বা সংস্থা বা সরকার কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়। বিচারের ক্ষেত্রে বিচারকগণ স্বাধীন। ইভেন কোনো প্রসিকিউশনের কোনো বক্তব্য শুনতে তারা প্রেশার বা প্রসিকিউশন যদি বলেন এটা করেন, এটাতে বাধ্য না। তার প্রমাণ আপনারা দেখেছেন। আমরা অনেক সময় অবজেকশন দিয়েছি, যেটা অবজেকশনটা গ্রহণ করা হয়। রায় দেওয়ার, রায়ের দিন নির্ধারণ করার এখতিয়ার পুরোপুরি অনারেবল ট্রাইব্যুনালের। তবে আমরা বিশ্বাস করি যে আগামীকাল রায়ের ডেট আমরা পাব। রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি, আর গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে ১ প্লাটুন করে বিজিবি। রাজধানীতে ইতোমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থাকবেন অন্তত ১৭,০০০ পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী, বিজেপি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনাল সহ রাজধানীতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। শাহেলি, যেটি জানতে চাইছেন, শেখ হাসিনার সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি চলমান রয়েছে সেটি রায়ের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং রায়ের দিন ধার্য করা হবে আগামীকালকেই জানা যাবে কবে এই শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যে মামলাটি রয়েছে সেই মামলায় কবে নাগাদ রায় হবে এবং সেটি জানা যাবে কালকেই। এবং এই রায়ের দিন ধার্য করারকে নিয়ে কিন্তু একটু বলি যে যেটি কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লকডাউনের মতো কর্মসূচি দেওয়া হয়েছিল এবং আমরা দেখেছি কয়েকদিন ধরে বেশ কয়েকটা স্থানে কিছু ককটেল বিস্ফোরণ সহ বাসে আগুন সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে চলছে এবং সেটিকে আসলে এই রায়কে কেন্দ্র করেই বলা হচ্ছে সবখানে। সে কারণে কিন্তু আসলে নিরাপত্তা যে ব্যবস্থাটা রাজধানী সেটি কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। আমরা বিশেষ করে যেটি হাইকোর্ট চত্বর থেকে শুরু করে যেটি তথাপি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা রয়েছে, সেই ট্রাইব্যুনালের সব মিলিয়ে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে। আমরা ট্রাইব্যুনালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আপনাদের দেখেই এখানে কিন্তু বেশ পুলিশের যে সদস্য সেগুলো ওকে বাড়ানো হয়েছে এবং আমরা ভিতরেও কিন্তু পুলিশ সদস্যদের দেখেছি এবং গেটে মূলত যে কয়েকটি গেট আছে এই হাইকোর্ট চত্বরে, সেই গেটগুলোতেও আসলে সচেষ্ট অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং বহিরাগতদের ভিতরে প্রবেশ সেটিকেও আমরা দেখছি আজকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং এখানে অনেক ভ্রাম্যমাণ কিন্তু ব্যবসায়ীরা থাকতেন, বিশেষ করে চাটা নিয়ে, সেগুলোকেও আসলে আমরা দেখি আজকে কিন্তু ভিতরে ঢুকতে দেখা যায়নি। অতএব বোঝাই যাচ্ছে যে এই যে রায়ের দিনটি কালকে ধার্য করবেন সেটিকে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। জানেন যে যেটি বলেছি আগেই, এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লকডাউনের কর্মসূচি রয়েছে এই রায়কে ঘিরে। সেই কারণে আসলে এই নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করা হয়েছে। আজকে বেশ কয়েকটি মামলা কিন্তু এই ট্রাইব্যুনালে ছিল, 5টি মামলা ছিল ট্রাইব্যুনালে, সেখানে 27 জনকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সেই মামলাগুলোতে এবং সেই মামলাগুলোর মধ্যে চাংখারপুলের মামলা রয়েছে। চাংখারপুলে কিন্তু আজকে সবশেষ যে সাক্ষ্য তিনি তদন্ত কর্মকর্তা তিনি সাক্ষ্য গ্রহণ শুরু করেছেন এবং প্রথম হাফে সাক্ষ্য দেওয়ার পর চাংখারপুলের এই সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করা
হয়েছে। এছাড়া আবু সাঈদের হত্যা মামলার কিন্তু সাক্ষ্য গ্রহণ প্রথমার্ধে শেষ হওয়ার পর আবার দ্বিতীয়ার্ধে শুরু হয়েছে। এরকম বেশ কয়েকটি মামলা রয়েছে। সেখানে এই কিছুক্ষণ আগেই আমাদের সাথে আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে মিজানুল ইসলাম যে প্রসিকিউটর তিনি কথা বলেছেন, তাকে আমরা গণমাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল শেখ হাসিনার রায়ের দিন যে কালকে ধার্য করা হবে সেগুলো নিয়ে। সেখানে আসলে একটি প্রশ্ন ছিল যে এই যে শেখ হাসিনার পক্ষে একটি অভিযোগ কিন্তু জাতিসংঘে দেওয়া হয়েছে, তার পক্ষে শেখ হাসিনার পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি আসলে সুষ্ঠু প্রক্রিয়া হচ্ছে কিনা সেটি নিয়ে। তো সেখানে আসলে মিজানুল ইসলাম কিন্তু বলেছেন যে এই অভিযোগটি ভিত্তিহীন এবং তার মতে এই ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি একদম সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে কার্যক্রম কিন্তু চলছে এবং তারা প্রত্যাশা করছেন আগামীকালকেই রায়ের দিন ধার্য করা হবে এবং রায়ের দিন ধার্য হলে যেদিনকে রায়ের দিন ধার্য হবে রায়ে কিন্তু তারা প্রত্যাশা করছেন সর্বোচ্চ যে শাস্তি সেটি আগেও কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তারা প্রত্যাশা করছেন যে শেখ হাসিনার যে রায়টি হবে সেখানে শেখ হাসিনা সহ যে 3 জনের বিরুদ্ধে রায়টি হবে সেখানে সর্বোচ্চ শাস্তি তারা কামনা করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শেখ হাসিনার এই মামলায় কিন্তু সাবেক আইজি চৌধুরী আবদুল্লাল মামুন তিনি রাজসাক্ষী হিসেবে আছেন। তার বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম আসলে তার বিষয়ে কি প্রত্যাশা করছেন বা প্রসিকিউশন কি চাইছেন। একজন রাজসাক্ষী তিনি কি এই মামলায় বিশেষ বিবেচনায় তার শাস্তি কমানো বা এইরকম বিষয় নিয়ে থাকতে পারে। তো সেটি বলছে যে এটি আদালতের ব্যাপার, আদালত যদি মনে করেন তাকে শাস্তি দেওয়ার দরকার শাস্তি দেবেন, যদি মনে করেন লঘু শাস্তি দেওয়ার দরকার লঘু শাস্তি দেবেন, না তো যেভাবে মনে করেন সেভাবে শাস্তি দেবেন। তো যেটি শুরুতে বলেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগামীকালকে রায়ের দিন ধার্য করারকে নিয়ে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি মোটামুটি ট্রাইব্যুনালের এই আশেপাশে আমরা যেটি দেখেছি এবং ট্রাইব্যুনালের ভিতরেও পুলিশ সদস্যদের ব্যাপক কার্যক্রম আমরা দেখেছি এবং এই যে হাইকোর্ট চত্বরগুলো রয়েছে, যেগুলো গেটগুলো রয়েছে, সেখানে কিন্তু সবাইকে আসলে যারা ঢুকছেন হাইকোর্টের কাজে তাদেরকে কিন্তু আসলে চেক করেই ঢুকানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী SM আরিফ, জানাচ্ছিলেন শেখ হাসিনার রায়ের পরিস্থিতি সহ দেশের সার্বিক পরিস্থিতির সবশেষ তথ্য। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ফ্যাসিবাদীদের নাশকতা প্রতিরোধে আগামীকাল জামাত সহ 8 দলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করবে বলে জানিয়েছেন জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় ফ্যাসিবাদ বিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে কাল রাজপথে নামার আহ্বান জানান তিনি। দুপুরে মগবাজারে আল ফালা মিলনায়তনে 8 দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোটের দাবিতে 16 নভেম্বর জেলা ও মহানগরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। একই সাথে 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচিও ঘোষণা করা হবে বলেও জানান এই জামাত নেতা। জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12:30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকাল 11টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। পরে আমির খসরু সাংবাদিকদের বলেন, সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই বলেও জানান এই বিএনপি নেতা। সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কেউ, আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। তো সন্ত্রাসী কর্মকাণ্ড তো এটার থেকে যদি আপনি সুরক্ষা চান
তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে হবে সঠিকভাবে। আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবেলা করতে হবে। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ অনেক সজাগ, তারা নির্বাচনের অপেক্ষায় আছে। তারা আজকে সমস্ত বাংলাদেশের 300 আসনে নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে চলছে, উৎসাহ উদ্যাপনের মধ্যে চলছে, এবং সব রাজনৈতিক দল কিন্তু এখন মাঠে কম বেশি সবাই রাজনৈতিক মাঠে চলে গেছে অলরেডি, নির্বাচনের কর্মকাণ্ডে সবাই লিপ্ত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নিতে না পারেন সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ। একই সঙ্গে জাতীয় পার্টি জাপা ও 14 দলকে ভোটের বাইরে রাখার দাবি জানিয়েছেন দলটি। আজ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতে এ দাবি জানান গণ অধিকার পরিষদ। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, তারা ভোটে অংশ নিলে সেটি হবে ইসির মাধ্যমে তাদের পুনর্বাসন। এছাড়া ভোটের অংশ নেওয়ার সুযোগ পেলে অরাজকতা সৃষ্টি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। 24-এর ডামি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয়, বরং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি 1-11 সৃষ্টি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 12তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 18তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এছাড়াও চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এদিন 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা মামলায় শেখ হাসিনার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 21 জনের বিরুদ্ধে 12 জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি 25 নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই তারিখ ঘোষণা করেন। এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেয়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছিল, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। গত 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 7 জন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সহ সবগুলো খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB নামের মানবাধিকার সংগঠনের করা রিটের প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন বলে জানান রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। HRPBর পক্ষে আমরা একটা জনস্বার্থে রিট পিটিশন দায়ের করেছিলাম। আদালত রুল জারি করে 7 দিনের মধ্যে ওই সমস্ত অপসারণের নির্দেশ দিয়েছিল। রুলটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠগুলো সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না। ওই মামলাটাই আজকে শুনানি হয়ে রায় হয়েছে। সেখানে আদালত রুল অ্যাবসলিউট করেছেন এবং বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ সেটিকে যেভাবে খেলার মাঠ আছে এবং আইনের বিধান যেটা আছে, বিশেষ করে জলাধার সংরক্ষণ আইন 2000, পরিবেশ আইন, এখানে সরাসরি বলাই আছে যে কোনো খেলার মাঠ, উদ্যান, জলাশয় এগুলো কোনো পরিবর্তন করা যাবে না, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে খেলার মাঠগুলো আছে সেগুলো অন্য কাজে যাতে ব্যবহৃত না হয় সেই জন্যই আদালত রুল অ্যাবসলিউট করে নির্দেশনা দিয়েছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ
পাওয়া 21 জন স্থায়ী বিচারপতি শপথ নিয়েছেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ তাদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। অতিরিক্ত বিচারপতি থেকে গতকাল মঙ্গলবার 22 জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় আজ 21 জন বিচারপতি শপথ নিয়েছেন। শপথ গ্রহণের মাধ্যমে তাদের নিয়োগ কার্যকর হলো। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর আধিক্যও বেশি। শীত মৌসুমে নিয়ন্ত্রণে নেই এডিস মশার বংশবিস্তার। জলবায়ুর পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে জানান কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার। ডেঙ্গুর ঢেউ আগামী বছরের জানুয়ারি পর্যন্ত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত একটি ভাইরাস রোগ। বাংলাদেশে এর উপস্থিতি 2000 সালে ধরা পড়লেও ভয়াবহ আকার ধারণ করে 2023 সালে। সে বছর এ রোগে আক্রান্ত হয়ে মারা যায় প্রায় 2000 মানুষ। 2024 সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও এবছর আবারও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 80,000, যেখানে মারা গেছেন 315 জন। সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগে, দ্বিতীয় ঢাকা এবং তৃতীয় চট্টগ্রাম বিভাগে। তবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী মারা গেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। মুগদা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জানান, রোগী এবং স্বজনদের অজ্ঞতার কারণেই বেড়েছে মৃত্যুর হার। যে রোগীগুলো দূর দূরান্ত থেকে এই হসপিটালে রেফার হয়ে আসছে, তো মৃত্যুর সংখ্যাটা তাদের ক্ষেত্রেই বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে তারা হয়তো যে সময়টায় চিকিৎসা পাওয়ার দরকার ছিল সেই সময়টা তারা নষ্ট করে ফেলছে বা সেই সময় অতিবাহিত করে ফেলছে। শেষ মুহূর্তে হাসপাতালে আসার কারণে আমরা আইসিইউতে রোগী রেখেও লাইফ সেভ করতে পারিনি। এদিকে কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার মনে করছেন, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এডিস মশা নিয়ন্ত্রণ না হওয়ার অন্যতম 3টি কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের যে প্যাটার্ন পরিবর্তন, অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন এবং সর্বোচ্চ যেটি হচ্ছে সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো তারা সঠিকভাবে মশাটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ডেঙ্গু এখন শুধু গ্রীষ্মকালীন রোগ নয়, এর প্রভাব সারা বছরই থাকবে বলেও মনে করছেন এই বিশেষজ্ঞ। এখন যেটা দেখছি সেটি হচ্ছে যে নভেম্বরে তো ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবেই, ডিসেম্বরেও ডেঙ্গুর বেশ প্রকোপ থাকবে এবং এবছরের ডেঙ্গুর ঢেউটি আগামী বছরের জানুয়ারিতে গিয়ে আঘাত করবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় 3.5 মাস চিকিৎসাধীন থাকার পর বাড়ি ফিরলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত 10 বছর বয়সী যমজ শিশু সারহিনা জাহান সায়রা ও সাইবা জাহান সাইমা। এ পর্যন্ত বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ 33 জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। সকালে ইনস্টিটিউটের পরিচালকের কার্যালয়ে 2 শিশুকে বিদায় জানান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। এ সময় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসিরুদ্দিন বলেন, মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত 57 জন এই ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন 20 জন। একজনকে ট্রমা ম্যানেজমেন্টের জন্য মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। 3 জন এখনও চিকিৎসাধীন আছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। মাইলস্টোনের ঘটনার পরে আমরা প্রথম দিকে বেশ কিছু আমাদের ছাত্র ছাত্রী এবং শিক্ষক এবং কর্মচারী যারা ছিল তাদেরকে প্রথম চোটেই হারিয়ে ফেলেছি। তাদেরকে জন্য আসলে আমরা তেমন কিছু করার সুযোগই পাইনি। পরবর্তীতে আমাদের যারা প্রাথমিক ধাক্কা কাটিয়ে যারা ছিল তাদের মধ্যে আমরা অত্যন্ত স্বস্তির সঙ্গেই বলতে পারি যে আমাদের 36 জন যারা ক্রমান্বয়ে সুস্থ হচ্ছিল তাদের মধ্যে অলরেডি 31 জনকে আমরা বাড়ি ফেরাতে পেরেছি। পে কমিশন অন্তর্বর্তী সরকারের সময় বাস্তবায়ন সম্ভব নয় জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন,
একটা ফ্রেমওয়ার্ক করে দিয়ে যাবে এই সরকার। সামনে নির্বাচিত সরকার এসে সেটি বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও জানান, রমজানকে সামনে রেখে চিনি ও সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। পোর্টে দীর্ঘদিন পড়ে থাকা আমদানিকারকদের গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো ওটা কিন্তু আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা এটা সময় লাগছে না। আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলি প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তখন ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সময় যে ইমপ্লিমেন্ট করে যেতে পারো সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি করব। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থান। গাজীপুর ৬ আসন বহাল রাখার দাবিতে টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা পর বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। সকাল ৯:৩০টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় নির্বাচন কমিশনের ঘোষিত গাজীপুর ৬ আসনের গেজেট বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধনের আয়োজন করে পরে তা বিক্ষোভে পরিণত হয়। মহাসড়কে বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। ভোটার আধিক্য বিবেচনায় নির্বাচন কমিশনের দেয়া গেজেট বহাল রাখার দাবি জানায় বিক্ষোভকারীরা। পাশাপাশি বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগ ও ৭ দিনের মধ্যে রিট খারিজ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন অবরোধকারীরা। এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনটিকে বানচাল করার জন্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মা এই হাইকোর্টে বসে এই ধরনের একটি রায় দিয়েছে। শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব এবং আমাদের অধিকার আমরা আদায় করব। 7 দিনের আলটিমেটাম দিচ্ছি। এই 7 দিনের মধ্যে যদি তারা এটা পুনর্বহাল না করে, তারপরে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের সংগ্রাম এবং দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি চালিয়ে যাব।